পঞ্চম দফার লোকসভা নির্বাচন শেষ হয়েছে। পঞ্চম দফার লোকসভা নির্বাচন যখন শেষ হলো, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হিন্দু এবং মুসলিম এই দুটি ভোটারকে সচেতনভাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খানিকটা মেরুকরণের দিকে নিয়ে গেলেন। একদিকে এই মেরুকরণের রাজনীতি কতটা ভোটে এফেক্ট ফেলবে সেটা আমরা জানি না। তার কারণ বামপন্থী মনোভাবাপন্ন যতগুলো সংগঠন আছে তারা তো এবার ভোটে কাজ করছে, কিন্তু বামপন্থী মনোভাবাপন্ন সংগঠনগুলি তারা যেভাবে ভোটে ধর্মীয় মেরুকরণকে দূরে সরিয়ে একটি একটি সমন্বয় গঠন করে, একটি সমন্বয় বাতাবরণ তৈরি করে ভোট করে, সেটি কিন্তু এবার হচ্ছে না। তার কারণ বাম এবার অপ্রাসঙ্গিক আপাতত এই লোকসভা নির্বাচনের নিরিখে আমার মনে হয়। তাহলে সর্বনাশটা কোথায় হয়েছে জানেন? যখনই কার্তিক মহারাজকে কেন্দ্র করে একটি বিতর্ক দানা বাঁধে এবং সেখানে ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইস্কন মন্দির এই হিন্দু সংগঠনগুলি একে একে এসে জুড়ে যায়, তখনই শুরু হয়েছে একটি রাজনৈতিক তরজা। কোথায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে? মুসলিম ভোট যতই দক্ষিণে চলে আসছিল ততই মুসলিম ভোটকে একাট্টা করার জন্য বড্ড বেশি মরিয়া হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ মুসলিম ভোট যদি সিপিএম এবং আইএসএফ এ চলে যায়, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে খানিকটা টান পড়তে পারে এবং সেখান দিয়ে বিজেপির অনেকটা সুবিধা হতে পারে। যাই হোক, এ তো গেল আমাদের লোকসভা নির্বাচনের একটি কৌশল। মেরুকরণের রাজনীতি সে সময় ছিল, এ সময় আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের রাজনীতিতে এটি একটি অংশ হয়ে রয়েছে। শুধু ভারতবর্ষীয় রাজনীতি বলবো কেন, পৃথিবীর রাজনীতিতে তাই। একটু সূক্ষ্ম করে দেখলে দেখতে পাবো এটা আছে। হিন্দু মুসলিম নেই, অন্য অন্য ভাবে সেটা গচ্ছিত আছে এবং সেটি ভোট আসলে ঠিক বেরিয়ে পড়ে। যাই হোক, এবার ফিরে আসি ষষ্ঠ দফার নির্বাচনে। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন যখন পশ্চিমবঙ্গে হচ্ছে, সব থেকে হেভিওয়েটি প্রার্থী পশ্চিমবঙ্গের, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে শুভেন্দু অধিকারী। এই দুই হেভিওয়েটি জননেতা এবং তাদের কেন্দ্রে যখন ভোট হয় তখন কিন্তু আলাদা একটা উত্তাপ থেকে থাকে। ষষ্ঠ দফার নির্বাচনে কোথায় কোথায় ভোট হচ্ছে? ষষ্ঠ দফার নির্বাচনে ভোট হচ্ছে কাঁথিতে, তমলুকে। এই আমি প্রথমে শুরু করি তমলুক দিয়ে। ষষ্ঠ দফার নির্বাচনে তমলুকে কে কে দাঁড়িয়েছেন? তমলুকে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তমলুকে দাঁড়িয়েছেন বিশিষ্ট আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর দাঁড়িয়েছেন আরেকজন তরুণ বামপন্থী আইনজীবী, যিনি কংগ্রেস এবং বামেদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছেন, সায়ন ব্যানার্জি। মাঝখানে শুনছিলাম একটা ভাষণে বলছিলেন তরুণ টিএমসির একজন নেত্রী যে সব ব্যানার্জি মমতা ব্যানার্জি হয় না। আসলে সায়ন ব্যানার্জি হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হয়, তারপর তাকে নিয়ে কথা বলতে হয়। জানি না কাউকে নিয়ে কথা বলতে গেলে তার যোগ্যতা কতদূর যেতে হয়, সেই শিক্ষা, সেই কালচারটা এখন আমাদের মধ্যে আছে কিনা। যাই হোক, এই তমলুক কেন্দ্রে কিন্তু আমার সবসময় লক্ষ্য থাকবে অভিজিৎ গাঙ্গুলির দিকে। তিনি বিশিষ্ট আইনজীবী, একটা সময় ভগবান ছিলেন বেকারদের চোখে, এখন তারা কি চোখে দেখছে জানি না, কিন্তু ভোটের রাজনীতিতে তিনি কিন্তু শুভেন্দু অধিকারীর প্রার্থী, তাই তাকে কেন্দ্র করে যথেষ্ট আলোড়ন রয়েছে। অপরদিকে দেবাংশু ভট্টাচার্য, যিনি তরুণ মুখ, আইটি সেলের নেতা, টিএমসির সমস্ত নেতারা তাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি কিন্তু অভিজিৎ গাঙ্গুলিকে এগিয়ে রাখবো। তার কারণ শুভেন্দু অধিকারীর গড়, সেখানে খুব সহজে শুভেন্দু অধিকারী ছেড়ে দেবে না। তাই তমলুক কেন্দ্রে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে থাকছে আপাতত আমার নিরিখ। এরপর থাকছে কাঁথি লোকসভা কেন্দ্র। কাঁথিতে দাঁড়িয়েছেন উত্তম বারিক টিএমসি থেকে, বিজেপির থেকে সৌমেন্দু অধিকারী, আর উর্বশী ভট্টাচার্য দাঁড়িয়েছেন কংগ্রেস এবং সিপিএম এর জোট প্রার্থী কংগ্রেসের হয়ে। আমি এখানে বলি, এখানে চোখ বন্ধ করে সৌমেন্দু অধিকারী জিতে যাবেন। তার কারণ যখন অভিষেক ব্যানার্জি দাঁড়ান তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার হয়ে প্রচারে যান। কেন যান? কারণ একটি যতই হোক একটি পারিবারিক একটি বন্ধন কাজ করে। এখানেও তাই শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারীর ভাই, শুভেন্দু অধিকারী সর্বশক্তি দিয়ে এখানে দেখবেন এবং তিনি সৌমেন্দুকে যেন তেন প্রকারেণ পাশ করিয়ে সংসদে পাঠাবেন। এটা আমি জানি, এটা আমার সিদ্ধান্তে, এটা আমি বলে দিলাম এবং এটা কনফার্ম হচ্ছে। তাই সৌমেন্দু অধিকারী জিতে পার্লামেন্টে যাচ্ছেন কনফার্ম। এরপর থাকছে ঘাটাল। আমরা যখন সোশ্যাল মিডিয়ায় তাকাচ্ছিলাম, সব থেকে বেশি উত্তেজনা তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঘাটালকে কেন্দ্র করে। একদিকে দেব, একদিকে হিরণ,
আর একদিকে সিপিএম এবং কংগ্রেসে পাপিয়া চৌধুরী, পাপিয়া চক্রবর্তীকে নিয়ে তেমন কোন হেলদোল নেই। দেব আর হিরণ দুজনের মধ্যে বেশ টক্কর হচ্ছে। দেব বরাবর মিডিয়ায় একটু বেশি ভদ্রলোক, যতটা দেব নন তার থেকে বেশি ভদ্রলোক। অপরদিকে হিরণ, তিনি আমাদের বিধানসভার একজন এমএলএ, তিনি এবার দাঁড়িয়েছেন ঘাটালে, দল থেকে ঘাটালে প্রার্থী করেছে। দেব এবং হিরণ দুজনই বাংলার খুব কাছের মানুষ, বাংলার খুব মনের মধ্যে থাকেন তারা দুজন। সেক্ষেত্রে হিরণ আর দেব, আমি কিন্তু এখানে কাউকে এগিয়ে রাখতে পারবো না, দুজনই 50-50 থাকবে। তবে দীপক অধিকারী একটু হলেও এগিয়ে থাকবেন, 3% সুইং এ হিরণ জিতবেন। আর অপরদিকে যদি সুইং না হয় তাহলে কিন্তু দীপক অধিকারী এখানে জিতবেন, এটুকু শিওর। আপাতত আমার নিরিখে তাই মনে হয়েছে, কারণ দীপক অধিকারী দীর্ঘদিনের সাংসদ, তার একটা নিজস্ব পকেট ভোট আছে এবং টিএমসির সংগঠন সেখানে তাকে জেতাতে উদ্যোগী হবে। তাই আমার নিরিখে দীপক অধিকারী সেখানে জিতছেন। ঘাটালে আপাতত তাই মনে হয়। যতই ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ যে যাই বলুক না কেন, দীপক অধিকারী ওখানে জেতার চান্স যথেষ্ট আছে। আপাতত এই 3টি লোকসভা আসন নিয়ে আলোচনা করলাম, বাদ বাকি আরো কয়েকটা আছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখানে একটা কথা বলে রাখি, যখন এই আলোচনাগুলো করছি তখন কিন্তু হিন্দু এবং মুসলমান দুটি ধর্মের ভাবাবেগে আঘাত দিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে মনে করছে বিশিষ্ট মহল, এবং সেইখানে ভোট কিন্তু ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে খানিকটা হলেও ভাগ হবে, এটা কিন্তু বলে দেওয়া যায়। তাই এই 3টি কেন্দ্রের মধ্যে 2টিতে বিজেপি এগিয়ে থাকছে, একটিতে টিএমসি এগিয়ে থাকছে। 3টি কেন্দ্র ঘাটাল, তমলুক এবং কাঁথি, 3টে আলোচনা করে আপাতত ঘাটালে দীপক অধিকারী টিএমসি থেকে, আর কাঁথি আর তমলুকে বিজেপির অভিজিৎ গাঙ্গুলি এবং সৌমেন্দ্র অধিকারী এগিয়ে থাকছে। আজকে ছিল এই প্রতিবেদন, দেখা হচ্ছে অন্য কোনো সময়।